কত শক্তি? 10 মিনিটের মধ্যে শেষ করব। শুরু করি, চলো। 0 বিএস। কাজ কাজ কাকে বলে? কাজ হলো বল এবং বলের দিকের সরণের উপাংশের গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। বা বেসিক্যালি তুমি বলতে পারো এফ ডট এস, বল এবং সরণের ডট গুণফলকে আমরা কাজ বলি। এবং এফ ডট এস মানে বুঝতেই পারতেছো এফ এস কস থেটা, এফ এস কস থেটা। এখন থেটার ভিন্ন ভিন্ন মানের জন্য ডাব্লিউ এর মান আলাদা আলাদা হতে পারে, তাই তো? থেটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, থেটা 0 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে হয়ে যাবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ভ্যালু 1, অর্থাৎ এফ ডট এস হয়ে যাবে। এফ ডট এস হয়ে যাবে, এটারে আমরা কি বলি? সর্বোচ্চ কাজ, তাই না? ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। আবার থেটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি, অর্থাৎ বল এবং সরণ পরস্পর লম্ব যদি হয়, তাহলে কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কত? 0, অর্থাৎ এখানে কিন্তু শূন্য কাজ। এটাকে আমরা কি বলি? শূন্য কাজ, শূন্য কাজ। আর থেটা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, থেটা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, অথবা আমরা যদি বলতে পারি যে অ্যাকচুয়ালি কস থেটার ভ্যালু কি? কস থেটার ভ্যালু হলো -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাই তো? -1 থেকে 1 এর মধ্যে থাকে। এখন থেটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, থেটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 180 ডিগ্রি থেকে ছোট অথবা 180 ডিগ্রি সমান হয়, কারণ 180 ডিগ্রি থেকে ছোট অথবা 180 ডিগ্রি সমান হয়, তখন এটাকে আমরা কি বলি? নেগেটিভ ওয়ার্ক ডান বলি। এটাকে আমরা কি বলি? নেগেটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান। কারণ তুমি চিন্তা করে দেখো, 90 থেকে 180 ডিগ্রির মধ্যে আমাদের কস থেটা নেগেটিভ হয়, এই কারণে আমরা কি বলি? ঋণাত্মক কাজ। 180 ডিগ্রি হলে সর্বোচ্চ ঋণাত্মক কাজ মাইনাস এফ এস। কজ 180 ডিগ্রি ভ্যালু -1, তো এটা হলো সর্বোচ্চ ঋণাত্মক কাজ, ম্যাক্সিমাম নেগেটিভ ওয়ার্ক। আচ্ছা, গেল। তো অনেক সময় তোমাকে জিজ্ঞাসা করে যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কেন শূন্য? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কেন শূন্য? তাহলে তুমি সুন্দর মতো বলে দিবা, কেন্দ্রমুখী একটা বৃত্তাকার পথের ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে সরণ কি হয়? এই যে অল্প ডিএস পরিমাণ সরণ হয় হলো পরিধি বরাবর। এই যে ডিএস সরণ হয় কি? পরিধি বরাবর। কিন্তু কেন্দ্রমুখী বল থাকে কি? কেন্দ্র বরাবর। কেন্দ্রমুখী বল থাকে কি বরাবর? কেন্দ্র বরাবর। তখন কেন্দ্রমুখী বল এবং সরণের মধ্যবর্তী কোণ কি হয়ে যায়? যে কেন্দ্রমুখী বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয়ে যায় হলো 90 ডিগ্রি। তাই ওয়ার্ক ডান কি হয়ে যায়? এফ ডিএস কস 90 ডিগ্রি which is 0। ঠিক আছে, এখানে ডি ডাব্লিউ মানে অল্প কাজ, আর ডাব্লিউ হয়ে যায় হলো 0। ওকে, আশা করি বুঝতে পারছো। ইজি কোশ্চেন। নেক্সট, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বা ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এক্ষেত্রে বল যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ তোমার সরণের সাথে বলের মান যদি পরিবর্তিত হইতে থাকে, তখন আমাদের ওয়ার্ক ডান হয়ে যায় হলো ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস, বল এবং সরণের ডট গুণফল করবা, এরপর ইন্টিগ্রেট করে দিবা। বল এবং সরণের ডট গুণফল করে ইন্টিগ্রেট করে দিবা। এই যে, অথবা আমরা বলতে পারি কি, এই যে S1 থেকে S2 তে যদি নেই, একটা S1 সরণ থেকে S2 অবস্থানে যদি নেই, তখন আমাদের কৃত কাজ কি হয়ে যাবে? এরিয়া আন্ডার দা এফএস কার্ভ। এটাকে আমরা বলি কি? এফএস গ্রাফের এরিয়া। ঠিক আছে, এরপর তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, ভাইয়া এ একটা পয়েন্ট আছে, বি একটা পয়েন্ট আছে, এ থেকে বি পয়েন্টে, এই যে সমতলে 2D সমতলে আমি কি করতেছি? এ থেকে বি পয়েন্টে, এ হলো একটা বিন্দু, এ বিন্দুর অবস্থান দেওয়া আছে, ধরো অবস্থান ভেক্টর দেওয়া আছে, অথবা অবস্থান স্থানাঙ্ক দেওয়া থাকতে পারে x1 y1 z1, আর এখানে বি আর একটা বিন্দুতে x2 y2 z2 দুটো বিন্দু দেওয়া আছে। সো এইখান থেকে এইখানে আমার এফ বল দ্বারা নিতে কৃত কাজ কত হবে? আমরা জানি কি কৃত কাজ মানে কত? বল ইনটু সরণ। বল যদি ধ্রুবক হয়, সেক্ষেত্রে আমার ওয়ার্ক ডান কত হবে? কৃত কাজ কত হবে? বল ইনটু সরণ না? হ্যাঁ, তো এখানে সরণ কি? এ থেকে বি। সরণ হলো কি? এ থেকে বি, বা আমাদের এ বি বরাবর যে ভেক্টরটা, এ থেকে বি রে কি করে? পরেরটা মাইনাস আগেরটা। আমরা যখন সরণ ভেক্টর বের করি, বি মাইনাস এ হয়ে যাবে, বি মাইনাস এ, এবং এটার সাথে আমরা কি করে দিব? ডট গুণ করে দিব। তাহলে এখন কথা হলো, ভাইয়া এর অবস্থান ভেক্টর কি হবে? এর অবস্থান ভেক্টর কি হবে? এই যে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, আর বি এর অবস্থান ভেক্টর হয়ে যাবে হলো x2 i ক্যাপ y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এটা হলো কনস্ট্যান্ট ফোর্স দ্বারা, এটা কিন্তু ধ্রুবক বল দ্বারা কৃত কাজ। ধ্রুবক বল
বল যদি ধ্রুবক থাকে সেক্ষেত্রে আমরা নর্মালি ডট গুণন করে দেই এবং এস কি হয়ে যায় আমাদের অবস্থানের পরিবর্তন। কিন্তু পরিবর্তনশীল বল যদি হয়, মানে এফ যদি পরিবর্তনশীল হয়, তখন সেক্ষেত্রে আমাদের কৃতকাজ হয় হলো ইন্টিগ্রেশন অফ এই যে এফ ডট ডিএস করলাম, এফ ডট ডিএস করলাম, এটারে যদি তুমি ভাঙাও তাহলে পাবা হলো এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ এফ ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ এফ জেড ডিজেড। ঠিক আছে, এক্স ওয়ান থেকে এক্স টু, ওয়াই ওয়ান থেকে ওয়াই টু, জেড ওয়ান থেকে জেড টু। ঠিক আছে, এটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, এটা হলো ভ্যারিয়েবল ফোর্স, ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট পার্টে আমরা চলে যাই কাইনেটিক এনার্জি, গতিশক্তি। কোন বস্তুর গতির কারণে ওই কাজ করার যে সক্ষমতা অর্জন করে সেটাকে আমরা কি বলি? গতিশক্তি। সো গতিশক্তি আমরা বলি হলো হাফ এম ভি স্কোয়ার, তাই তো? গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। এরপর আমরা জানি কি ভরবেগ মানে কি? পি ইকুয়াল টু আমরা জানি এম ভি, ভর ইন্টু বেগ। আচ্ছা, আমি উভয় লব এবং হরকে এম দিয়ে গুণ করে দিলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম এসে পড়লো। তাহলে এখানে কিন্তু এম ভি হোল স্কোয়ার বাই টু এম এসে পড়লো, এম ভি হোল স্কোয়ার বাই কি হয়ে গেল? টু এম এসে পড়লো। তো এম ভির আমরা কি বলি? ভরবেগ বা পি স্কোয়ার বাই টু এম। এই যে গতিশক্তির দুইটা ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার আবার পি স্কোয়ার বাই টু এম, হাফ এম ভি স্কোয়ার আবার পি স্কোয়ার বাই টু এম। এখান থেকে কয়েকটা জিনিস তোমায় এখান থেকে আবার লিখতে পারো, ভরবেগ ইকুয়াল টু কত? স্কোয়ার রুট অফ টু এম ইকে। গতিশক্তি দেওয়া থাকলে তুমি ভরবেগ কি করতে পারো? বের করতে পারো। সেখান থেকে কিন্তু তোমার গ্রাফ আঁকতে দিতে বলতে পারে। আচ্ছা, এবার আমরা গতিশক্তির ইউনিট কি হবে দেখো, কাজের ইউনিট কি খেয়াল করে দেখো। কাজের ইউনিট কি বলতো? কাজের ইউনিট হলো এফ ডট এস, নিউটন মিটার, তাই না? নিউটন মিটার। আচ্ছা, মাত্রা কি হবে? মাত্রা, কাজের মাত্রা, কাজের মাত্রা এগুলি দেখানো লাগে না যদিও, বাট নিউটন মিটার। তো নিউটন মিটারে আমি কি লিখতে পারি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। আরে এফ ইকুয়াল টু এম এ না, তাহলে এক নিউটন মানে কি? এক কেজি ইন্টু ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো সেখান থেকে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু, বা এটার আমরা মাত্রা যদি বলি, মাত্রা হয়ে যাবে হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হলো আমাদের কাজের মাত্রা। কাজের মাত্রা আর শক্তির মাত্রা কি হয়? সেম হয়। কাজের মাত্রা আর শক্তির মাত্রা কি হয়? সেম হয়। এই কারণে গতিশক্তির মাত্রাও কিন্তু, গতিশক্তির মাত্রা কি হয়ে যাবে? গতিশক্তির মাত্রা হয়ে যাবে হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আর একক কি হয়ে যাবে? একক হলো নিউটন মিটার অথবা জুল, নিউটন মিটার অথবা জুল। ওকে, এগুলি দেখানোর তেমন কিছু না, বাট এগুলি এমনি মনে থাকবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপর ওয়ার্ক এনার্জি থিওরাম। সো ওয়ার্ক এনার্জি থিওরাম আমাদের বলে যে সকল বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। সকল বল দ্বারা কৃত কাজ কিসের সমান? গতিশক্তির পরিবর্তনের সমান। এখন এখানে কে কে কাজ করতে পারে? ধরো গ্র্যাভিটি কাজ করতেছে, আবার এখানে ধরো স্প্রিংও কাজ করতে পারে, তাই না? স্প্রিংও কাজ করতে পারে, আবার এখানে ফ্রিকশন বা বাধা দানকারী বল কাজ করতে পারে। সবকিছু ইকুয়াল টু কত? সবগুলি বল দ্বারা কৃত কাজ কি হয়ে যাবে? গতিশক্তির পরিবর্তনের সমান। এক্ষেত্রে গতিশক্তির পরিবর্তনটা কি হবে বলতো? গতিশক্তির পরিবর্তন কিন্তু ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক আছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ কে টু মাইনাস কে ওয়ান, পরেরটা মাইনাস আগেরটা তোমার এখানে করতে হবে। ওকে, এটাই। এবার দেখো একটা প্যারেক আছে এখানে, আর এখানে একটা তক্তা আছে। সো আমি কি করলাম? একটা হাতুড়ি দিয়ে, একটা এম ভরের হাতুড়ি দিয়ে ভি বেগে আমি এই তক্তাটাকে, এই প্যারেকটাকে আঘাত করলাম। আঘাত করার কারণে এটা এক্স পরিমাণ ভেতরে ঢুকে গেল। আঘাত করার কারণে এটা কি হলো? এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেল। তো কিছুক্ষণ ঢোকার পরে কি থেমে যাবে? এর মানে অবশ্যই এখানে একটা বাধা দানকারী বল ছিল। সো বাধা দানকারী বল দ্বারা কৃতকাজ কত হবে এটা জিজ্ঞেস করছে। বাধা দানকারী বল দ্বারা কৃতকাজ কত হবে? সো বাধা দানকারী অবশ্যই বাম দিকে কাজ করবে। সো এক্ষেত্রে আমি যদি কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো শুরুতে গতিশক্তি কত ছিল? হাফ এম ভি স্কোয়ার, আর শেষে কি হয়ে গেছে? থেমে গেছে না? অর্থাৎ এখানে কে টু মাইনাস কে ওয়ান যদি করি, গতিশক্তি কে মানে কিন্তু গতিশক্তি পাই দেবে। এখন এই বয়সে আসে বললে কিছু করার নেই। সো জিরো মাইনাস এই যে কে ওয়ান কত হয়ে যাবে? হাফ এম ইউ স্কোয়ার। আর কৃত কাজ এখানে কি দেখো, সরণ হলো বাম দিকে, সরি, বল হলো বাম দিকে, সরণ হলো ডান দিকে, তাহলে পরস্পর অপোজিট দিকে কাজ করতেছে, তাহলে এখানে কিন্তু মাইনাস এফ এক্স হবে, তাহলে এখান থেকে আমি বলতে পারি এফ এর ভ্যালু কত? এম ইউ স্কোয়ার বাই টু এক্স, এই যে এটা হলো আমাদের বাধা দানকারী বল। এখন কথা হলো ভাইয়া, যদি আমি প্যারেকটা তক্তাটা উপর থেকে ফালাই, তক্তাটা কি করি? উপর থেকে ভি বেগে ফালাই, উপর থেকে
ভি বেগে ফালাই বা বি বেগে ভি বেগে আঘাত করি, সেক্ষেত্রে যদি ওই এক্স পরিমাণ ভিতরে ঢুকে যায়, সেক্ষেত্রে আমার বাধা দানকারী বল কত। সো এইখানে মজার জিনিস হবে, এখানেও আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, অর্থাৎ K2 মাইনাস K1, তাই তো। শেষে গিয়ে কি হয়ে গেছে, থাইমা গেছে, তো এখানে 0। আর আদি গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এখানে ইউ লেখছি, সমস্যা নেই, একই জিনিস, হাফ এম ভি স্কোয়ার। এখন এইখানে কে কে কাজ করতেছে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, বাধা দানকারী বল তো কাজ করতেছি, তবে এটা কি উলম্ব বরাবর না, উলম্ব তলে কে কাজ করে বলো তো, গ্র্যাভিটিও না কাজ করা লাগে। সো এইখানে কিন্তু গ্র্যাভিটিও কাজ করতেছে, গ্র্যাভিটিও কাজ করতেছে, আবার আবার তোমার ইয়াও কাজ করতেছে, কে বাধা দানকারী বলটাও কাজ করতেছে, বাধা। সো এইবার কিন্তু খেলাটা ডিফারেন্ট হবে। এবার দেখো গ্র্যাভিটি কি নিচের দিকে এমজি বলে টানে, তাই না, গ্র্যাভিটি নিচের দিকে এমজি বলে টানে, এবং এক্ষেত্রে সরণ কত হয়েছে, এক্স পরিমাণ হয়েছে না, সরণও নিচের দিকে এক্স পরিমাণ হয়েছে, সরণও নিচের দিকে এক্স পরিমাণ হয়েছে, এবং গ্র্যাভিটিও কি করতেছে, বলও এক্স পরিমাণ নিচের দিকে এমজি পরিমাণ হয়েছে, তাহলে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ কত হবে, প্লাস এমজি এক্স। আচ্ছা, আর বাধার ক্ষেত্রে কি, বল হলো উপর দিকে, সরণ হলো নিচের দিকে, মানে পরস্পর অপোজিট দিকে, সো এখানে হয়ে যাবে হলো মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে তুমি এক্স এর মান, এফ এর মানটা বের করে ফেলতে পারবা না, এখান থেকে তুমি কি করতে পারবা, এফ এর মানটা বের করে ফেলতে পারবা, এখান থেকে তুমি খুবই ইজিলি এফ এর মানটা বের করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পারছো, ওকে, আশা করি বুঝতে পারছো। এটা একটু এই পাশে নিয়ে যাই, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমি যদি এক্স এর মানটা বের করি, সরি এফ এর মানটা বের করি, তাহলে আসবে হলো এম ভি স্কোয়ার বাই টু এক্স প্লাস এমজি, এম ভি স্কোয়ার বাই টু এক্স প্লাস এমজি, এম ভি স্কোয়ার বাই টু এক্স প্লাস এমজি, অর্থাৎ লম্বভাবে করলে কিন্তু এক্সট্রা একটা এমজি যোগ করা লাগতেছে। আশা করি বুঝতে পারছো। নেক্সট পার্টে চলে যাই, কাদামাটি। ধরো এটা হলো আমাদের একটা কাদার একটা স্তর। সো আমি কি করলাম, এই উচ্চতা থেকে, ভূমি থেকে এই উচ্চতা থেকে একটা এমভরে বস্তুকে কি করলাম, ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর ওই কাদার ভিতরে এক্স পরিমাণ ঢুকলো, তো তোমাকে কোশ্চেন করছে কাদার বাধা কত, কাদার বাধা দানকারী বল কত। সো এখানে অবশ্যই বাধা দানকারী বল অপোজিট দিকে থাকবে, তাই না, আমি যেদিকে ঢুকতে চাইতেছি এর অপোজিট দিকেই তো বাধা দানকারী বল থাকবে, তাই না। এবার আমি যদি এখানে কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করি, ওয়ার্ক এনার্জি থিওরাম, ডব্লিউইটি মানে ওয়ার্ক এনার্জি থিওরাম, এটা যদি অ্যাপ্লাই করি, এখানে কে কে কাজ করতেছে, গ্র্যাভিটি কাজ করতেছে, আর কাজ করতেছে হলো আমাদের কাদা, কাদা কাজ করতেছে। তো ইকুয়াল টু কত, K2 মাইনাস K1। আচ্ছা, শুরুতে গতিশক্তি কত ছিল, শুরুতে আমি ছাইড়া দিছি, মানে গতিশক্তি শুরুতেও ছিল 0। আচ্ছা, আর শেষে কি, শেষে এসে এই যে এক্স পরিমাণ ঢুইকা 0 হয়ে গেছে, মানে শেষেও 0। সো 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, গ্র্যাভিটি কত কাজ করতেছে বলো, গ্র্যাভিটি কি পুরা mg h প্লাস x, এই পুরাটুকু সময় স্মরণ হইতেছে গ্র্যাভিটির জন্য, তাই না, গ্র্যাভিটির জন্য তো পুরো mg h প্লাস x এর জন্য কাজ হইতেছে। সো এখানে mg h প্লাস x হবে, h প্লাস x। আর কাদা কতটুকু, আরে ভাই কাদা তো x পরিমাণ, কাদার ভিতরে x পরিমাণ ঢুকছে, কাদার সাথে সংস্পর্শে ছিল x পরিমাণ দূরত্বের জন্য। সো এই ক্ষেত্রে কৃত কাজ কত হবে, fx, কিন্তু মাইনাস হবে কেন, কারণ পরস্পর অপোজিট দিকে, এই যে 0। তাহলে এখান থেকে f এর ভ্যালু পাওয়া যায় হলো mg 1 প্লাস h বাই x। অনেকে এটা ডাইরেক্ট মনে রাখে 1 প্লাস h বাই x, 1 প্লাস h বাই x। h হলো উপরে কত উচ্চ থেকে নাম ফাইলাই দিছি, আর x হলো কত নিচে গেছে, বুঝতে পারছো, ইজি কোশ্চেন, আশা করি পারবা। এরপর নেক্সট বুলেট তক্তা, বুলেট তক্তা। তো একটা তক্তা আছে, সো তক্তার উপরে আমি যদি ইউ বেগে একটা বুলেট ইউ বেগে আমি যদি একটা ইয়া নিক্ষেপ করলাম, গুলি ছুড়ে মারলাম, বুলেট নিক্ষেপ করলাম, এবং ওই তক্তাটা ভেদ করে ওর বেগ হয়ে গেল হলো ইউ বাই এন, ওই তক্তাটা ভেদ করে ওর বেগ হয়ে গেছে কত, আগের বেগের 1 বাই এন অংশ, আগের বেগের 1 বাই এন অংশ। তাহলে এবার তোমাকে বলছে বাধা দানকারী বল কত। আবারও এই যে তক্তার পুরুত্ব দিয়ে রাখছে ধরো ডি, বাধা দানকারী বল কত তোমাকে জিজ্ঞেস করছে, তো কেমনে বের করবা, ইজি, ওয়ার্ক এনার্জি থিওরাম অ্যাপ্লাই করে দাও, ওয়ার্ক এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা পাই ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, এখানে কাজ করতেছে কে, মাইনাস এফ ইন্টু ডি, তাই না। আরে ভাই বাধা দানকারী বলতো সরণ ডানে বল বামে, সো মাইনাস এফ ডি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, গতিশক্তির পরিবর্তন হাফ এম ইউ বাই এন স্কোয়ার, এই যে পরের গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। সো এখান থেকে তুমি কিন্তু বাধা দানকারী বলের ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারবা। সো এখানে হয়ে যাবে হলো হাফ এম যদি কমন রাখো ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ডি, বাধা দানকারী বল। আচ্ছা ভাই বাধা দানকারী ত্বরণ কত হবে, বাধা দানকারী ত্বরণ এফ বাই এম, তাই না, মন্দন, আরে ভাই এফ বাই এমই তো মন্দন না। সো এখানে হয়ে যাবে ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই
2d, u স্কয়ার বাই n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2d। এখন কথা হলো ওই যে d পরিমাণ গেল, এখন তোমার এক কোশ্চেন করতে পারে আরো কত যাবে, আরো কত যাবে, আরো কত যাবে বলতে ধরো ওই ডি পরিমাণ ঢুইকা থাইমা, ডি পরিমাণ ঢুইকা এই যে এই তক্তার ভিতরে ডি পরিমাণ ঢুকে আর কি হয়ে গেছে, আর বেগ হয়ে গেছে হলো ইউ বাই এন, ইউ বাই এন। তাহলে আরো কত যাবে যদি জিজ্ঞাসা করে তখন কি করবা, এবার এটা হলো আদি বেগ, আর এরপর যেখানে গিয়ে থামবে ধরো আরো এক্স পরিমাণ যাবে, এই এক্স পরিমাণ যাওয়ার পর আর বেগ কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এইখানে যদি আবার কাজ শক্তি কম, কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করো, সো দিন শেষে যে জিনিসটা পাবা সেটা হলো আরো যেটা যাবে, আরো যাবে হলো x ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই এন স্কয়ার মাইনাস 1, আরো যাবে হলো ডি ডিভাইডেড বাই এন স্কয়ার মাইনাস 1। এটা কি আরো যাবে, আরো যাবে, ঠিক আছে, আরো যাবে। এরপর তোমাকে যদি বলে আরো কয়টা তক্তা ভেদ করবে, ধরো এটা একটা তক্তা ছিল, একটা তক্তা ভেদ করে আর বেগ হয়ে গেছে ইউ বাই এন, সো এরকম আরো কয়টা তক্তা ভেদ করবে, এরকম ডি 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 আরো কয়টা তক্তা ভেদ করবে, ধরে আরো বড় হাতের n সংখ্যক তক্তা ভেদ করলো, তাহলে আমি বড় হাতের n ইনটু ডি লিখতে পারি, এটা কার সমান হয়ে যাবে x, x, তাহলে আমি বলতে পারি x ইকুয়াল টু আমরা জানি d ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1, এটা হলো আরো যাবে। সো আরো যাবে, ওটার একটা তক্তার পুরুত্ব হলো ধরো d, তাহলে আমি যদি ধরি আরো n টা যাবে, তাহলে এই x টা কত হয়ে যাবে n ইনটু d, n ইনটু d ইজ ইকুয়াল টু d ডিভাইডেড বাই n স্কয়ার। এগুলি শর্টকাট, এগুলো এমসিকিউ তে ডাইরেক্ট মারবা। সো আরো কয়টা তক্তা ভেদ করবে, 1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1, এটা হলো আরো কতটি তক্তা ভেদ করবে, আরো 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 কতটি, আরো কতটি ভেদ করবে, ঠিক আছে। একটা তক্তা যদি ভেদ করা আর বেগ u বাই n হয়, তাহলে আরো ভেদ করবে হলো 1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, ভালো কথা। এরপর তোমাকে এটা বলতে পারে যে বেগ n গুণ করলে, এটা এমসিকিউর জন্য বাই দ্য ওয়ে, এমসিকিউ এমসিকিউ, বেগ n গুণ করলে, বেগ n গুণ করলে তক্তা, তক্তা n স্কয়ারটা ভেদ করবে, n স্কয়ার টি ভেদ করবে, না না, তক্তা n স্কয়ার গুণ ভেদ করবে, n স্কয়ার গুণ ভেদ করবে, ভেদ করবে। তো তোমাকে একটা কোশ্চেন বললো যে একটা বুলেট চারটা তক্তা ভেদ করে, চারটা তক্তা ভেদ করে, ভেদ করে। তো তোমারে বললো 3 গুণ করলে কয়টা তক্তা ভেদ করবে, 3 গুণ বেগ, বেগে কয়টা ভেদ করবে, 3 গুণ বেগে কয়টা ভেদ করবে কেউ যদি জিজ্ঞাসা করে, তো তুমি যদি 3 গুণ করো তাহলে এখানে হয়ে যাবে 3 স্কয়ার, 3 স্কয়ার গুণটা তক্তা ভেদ করবে, আগে তো 4টা ভেদ করতে, এখন আগে আরো 3 স্কয়ার গুণ ভেদ করবে, অর্থাৎ 4 নং 36, 36টা ভেদ করবে। এটা হলো এমসিকিউতে আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সটে চলে যাই। বল আমাদের মেইনলি দুই ধরনের, একটা হলো কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল, আর একটা হলো অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি হয় যে যে বল দ্বারা একটি পূর্ণচক্রে মনে করো একটা বিন্দু থেকে শুরু করে তুমি আরেকটা বিন্দুতে গেলা, বিন্দু থেকে আবার ফিরে আসলা, আবার আগের পয়েন্টে ফিরে আসলা, অর্থাৎ টোটাল ওয়ার্ক ডান ইন এ সাইকেল, একটা পূর্ণচক্রে কৃতকাজ কত হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেটাকে আমরা বলি হলো কনজারভেটিভ বা সংরক্ষণশীল বল। তাহলে অসংরক্ষণশীল বল কি হবে, একটা পূর্ণচক্রে কৃতকাজ জিরো হবে না, একটা পূর্ণচক্রে কি হবে না, কৃতকাজ জিরো হবে না। এইখানে এরপর সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজটাকে পুনরুদ্ধার করা যায়, কারণ কি পুরো সাইকেলে যেহেতু জিরো, তাহলে এখানে কৃতকাজ কি আমরা পুনরুদ্ধার করতে পারবো, কৃতকাজ পুনরুদ্ধার করা যায়, উদ্ধার করা যায়, আর এক্ষেত্রে কি পুনরুদ্ধার করা যায় না। এরপর সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃতকাজ পথের উপর নির্ভর করে না, কি করে না, কৃতকাজ পথের উপর নির্ভর করে না, অর্থাৎ এ থেকে বিতে তুমি ধরো এখান দিয়ে গেলা, এইভাবে গেলা, এভাবে গেলা, এই রাস্তার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না, আর এখানে কি করে, ঠিক আছে। এই যে অসংরক্ষণশীল বল, এর দ্বারা কৃতকাজ তোমার রাস্তার উপর নির্ভর করে, এই কারণে নন কনজারভেটিভ ফোর্সকে বলা হয় হলো পাথ ফাংশন, পাথ ফাংশন, ঠিক আছে, পথের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে, দেখা পথের কি ফাংশন হয়ে গেল পাথ ফাংশন, আর ওই পথের উপর নির্ভর করে না, ওই অবস্থার উপর নির্ভর করে, অবস্থানের উপর নির্ভর করে, এই কারণে এটারে বলি স্টেট ফাংশন, স্টেট মানে হলো অবস্থা, স্টেট ফাংশন। ওকে ওকে, পরের বারে চলে যাই। বিভব শক্তি, বিভব শক্তি মানে কি, সোজা কথা, বিভব শক্তি হলো নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। সংরক্ষণশীল বল দ্বারা
ঋণাত্মক কৃত কাজ, এটাকে আমরা বিভব শক্তি বলি। তবে অনেস্টলি স্পিকিং বিভব শক্তির পরিবর্তন হলো সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, নেগেটিভ সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক মান। অথবা আমরা এটা এভাবে লিখি ওয়ার্ক ডান বাই এজেন্ট। এই যে এটা তুমি বইয়ে পড়ছো, ওয়ার্ক ডান বাই এজেন্ট। এজেন্ট কর্তৃক কৃত কাজকে আমরা কি বলি? বিভব শক্তি বলি। ঠিক আছে, এজেন্ট কর্তৃক কৃত কাজকে আমরা বিভব শক্তির পরিবর্তন বলি। সো ডাব্লিউ এজেন্ট, এই যে এজেন্ট, এজেন্ট কর্তৃক কৃত কাজ হয়ে যাবে হলো ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। এখন ইউ ইনিশিয়াল যদি 0 হয় তখন এটারে আর কি এত কিছু বলা লাগে, এত কিছু বোঝা লাগবে না, এটা মনে রাখো তাহলেই হবে। সময় নেই, সময় নেই, সময় নেই। ওকে, তো স্প্রিং এর ক্ষেত্রে যে কোনো অবস্থায় বিভব শক্তি, স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হলো হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি কি বললাম? হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। এখন ধরো ওর ইনিশিয়াল অবস্থা আছে এটা এক্স ইনিশিয়াল বা এক্স ওয়ান অবস্থানে আছে, ওরে আমি টাইম না কি করলাম, ওকে আমি টেনে এক্স ফাইনাল অবস্থানে নিয়ে গেলাম। তাহলে আমার ওয়ার্ক ডান বাই এজেন্ট বা স্প্রিং এর উপর কৃত কাজ, ওয়ার্ক ডান বাই এজেন্ট মানে কি? স্প্রিং এর উপর কৃত কাজ। স্প্রিং এর উপর কৃত কাজ কি? বিভব শক্তির পরিবর্তনের সমান। আর স্প্রিং কর্তৃক কৃত কাজ কি? বিভব শক্তির পরিবর্তনের নেগেটিভ মান। এই যে এইমাত্রই দেখলাম কিন্তু, এই যে ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ডেল্টা কনজারভেটিভ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হয়ে যাবে? মাইনাস ডেল্টা ইউ। সো এখান থেকে এই যে এটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি u2 মাইনাস u1, তাই না? ডেল্টা ইউ মানে কি? u2 মাইনাস u1 বা আমরা বলতে পারি হাফ কে x2 স্কয়ার মাইনাস হাফ কে x1 স্কয়ার। ঠিক আছে, x1 স্কয়ার। এটা হলো আমাদের এজেন্ট কর্তৃক কৃত কাজ। তাহলে স্প্রিং কর্তৃক কৃত কাজ কি হবে? এটা নেগেটিভ, অর্থাৎ আমি বলতে পারি মাইনাস হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। এই যে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতেই হবে। স্প্রিং কর্তৃক কৃত কাজ কি হবে? এই যে এটা হবে মাইনাস হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। ওকে, মেকানিক্যাল এনার্জি মানে কি? যান্ত্রিক শক্তি জাস্ট কি? গতি শক্তি এবং বিভব শক্তির যোগফলের সমান। এই যে মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু বিভব শক্তি প্লাস গতি শক্তি, এদের দুইজনের যোগফলকে আমরা কি বলি? যান্ত্রিক শক্তি বলি। এবং কোনো ফ্রিকশন যদি না থাকে, ফ্রিকশন বা আমরা সোজা কথা বললে নন কনজারভেটিভ বা অসংরক্ষণশীল বল না থাকলে, ফোর্স না থাকলে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয়, যান্ত্রিক শক্তির শক্তি সমান হয়। ঠিক আছে, যখন কোনো ফ্রিকশন থাকে না তখন কি হয়ে যায়? টোটাল এনার্জি ইনিশিয়াল আর টোটাল এনার্জি ফাইনাল এটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। ঠিক আছে, এটা হলো আমাদের মনে রাখা লাগবে যান্ত্রিক শক্তির নিত্যতা। আচ্ছা, পেন্ডুলাম এটা জানার আগে আমাদের বোঝা লাগবে যে এই যে ভূমি থেকে এই উচ্চতায় কোন বস্তুর বিভব শক্তি কি হয় জানো? বিভব শক্তি হয়ে যায় হলো mgh। বিভব শক্তি কি হয়ে যায়? mgh। ওকে, বিভব শক্তি হলো হয়ে যায় আমাদের mgh, এটা মনে রাখা লাগবে। এই তো জানোই। পেন্ডুলামের ক্ষেত্রে একটা পেন্ডুলামকে আমি যদি এল দৈর্ঘ্যের একটা পেন্ডুলামে আমি এম ঘনের একটা বস্তু ঝুলিয়ে আমি যদি এখান থেকে ছেড়ে দেই, তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এইখানে এসে বেগ কত, অথবা এখানে ওর বিভব শক্তি কত। সো বিভব শক্তিটা যদি আমি বের করতে চাই তো কি হয়ে যাবে? দেখো, বিভব শক্তি মানে এটা, এই যে ভূমিরে আমি বিভব শক্তি আমরা ধরলাম কি 0, এটার আমরা বললাম 0 পয়েন্ট। তাহলে এখান থেকে যত উচ্চতায় যাবে সেটাই কি আমার বিভব শক্তি হয়ে যাবে না? তো বিভব শক্তি ইকুয়াল টু আমাদের এখানে mgh। এখন আমাদের h এর মানটা বের করতে হবে। এটা হলো l, তাহলে আমি বলতে পারি এখান থেকে একটা লম্ব টানলাম, এটা হয়ে যাবে হলো l cos θ। এটা হয়ে যাবে কি? l cos θ। এটা হয়ে যাবে l cos θ। আচ্ছা, এই পুরাটা সুতার দৈর্ঘ্য হলো l, এটা l cos θ, তাহলে এটা কত হয়ে যাবে? l minus l cos θ। এই যে l minus l cos θ, আমরা বলতে পারি এটা যদি h হয় এটাও তো h, তাহলে l cos θ প্লাস h ইকুয়াল টু l, বা আমরা বলতে পারি h ইকুয়াল টু l minus l cos θ, বা আমি l কমন নিলে, এই দেখো এখানে আমি কি করলাম? l কমন নিলাম, তাহলে l কমন নিলে 1 minus cos θ। এই যে h ইকুয়াল টু কত? l ইনটু 1 minus cos θ, l ইনটু 1 minus cos θ। ঠিক আছে, l ইনটু 1 minus cos θ। তাহলে এখন কত হলো? আমি যদি এটারে ফালাই দেই, এখান থেকে যদি আমি এই যে এই 1 নম্বর অবস্থান থেকে যদি আমি ওকে ফালাই দেই, তাহলে আমার কথা হইলো এখানে বেগ কত হবে, এটা যদি জিজ্ঞাসা করে তাহলে কি করবা? ওই যে শুরুতে টপে আমার মোট শক্তি, বটমে আমার মোট শক্তি কি হয়ে যাবে? সমান হবে। কেন? কারণ এখানে কোনো ফ্রিকশন নাই। বলছে কোশ্চেনে ফ্রিকশনের কথা বলেনি। তো টপে আমার বিভব শক্তি কত?
এল ইন্টু 1 মাইনাস কস থেটা। আচ্ছা টপে গতিশক্তি কত? টপে গতিশক্তি হলো 0। আচ্ছা ভালো কথা। আর ভাইয়া বটমে বিভব শক্তি কত? বটমে উচ্চতা কত? 0 না, তো বিভব শক্তিও 0 বটমে বিভব শক্তি 0, গতিশক্তি কত? হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে আমি পেয়ে গেলাম mgl 1 মাইনাস কস থেটা ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। mgl 1 মাইনাস কস থেটা ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। নেক্সট পার্টে আমরা চলে যাই। ক্ষমতা। ক্ষমতা মানে কি? কাজের হারকে আমরা কি বলি? ক্ষমতা। বা একক সময়ে ক্রিয়ার হারকে আমরা কি বলি? ক্ষমতা। এটার আমরা বলি হলো গড় ক্ষমতা। গড় ক্ষমতাই লাগবে আমাদের, তাৎক্ষণিক ক্ষমতা আপাতত লাগবে না, বোর্ডে লাগবে না। পি ইকুয়াল আমরা কি জানি? এফ ডট এস, তাই না? এইমাত্র তো জানি এফ ডট এস। তাহলে এস বাই টি আমরা কি বলি? বেগ বলি না? এফ ডট ভি। পি ইকুয়াল টু কত? এফ ডট ভি। তাহলে ভি বেগে গতিশীল বস্তুর জন্য, ভি বেগে গতিশীল বস্তুর জন্য, ভি বেগে গতিশীল বস্তুর জন্য ক্ষমতা কি হয়ে যাবে? এফ ডট ভি। আচ্ছা এবার লিফটের ক্ষমতা। কেউ যদি জিজ্ঞেস করে যে ভাইয়া একটা লিফট কি করলাম আমি ভি সমবেগে, আমি কি করছি? লিফট সহ মানুষের ওজন, মানুষ সহ লিফটের ওজন ধরে নাও এম। এই পুরাটার ওজন কত? মানুষ সহ ধরে নাও এম। তো এটার আমি উপরে উঠাইতেছি ভি বেগে, উপরে উঠাইতেছি বা নিচে নামাইতেছি, এক্ষেত্রে ক্ষমতা কত হবে? সো আমরা কি জানি? ক্ষমতা হলো এফ ডট ভি। এফ 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 কি? লিফট দ্বারা প্রযুক্ত বল। এখন উপরে উঠার সময় সমবেগে যেহেতু উপরে উঠাইতেছি, এর মানে ত্বরণ শূন্য, তাহলে এই এম নিচের দিকে হলো এমজি আর উপর দিকে হলো এফ। সমবেগে উঠাইলে আসলে কি এফ নেট ইকুয়াল টু 0 না? তাহলে এই যে এফ মাইনাস এমজি ইজ ইকুয়াল টু 0, বা আমরা ডাইরেক্ট বলে ফেলতে পারি, হুদাই আপনি এত কেন পেন দিলেন দিলে আমাদের, তো এফ ইকুয়াল টু এমজি বলতে পারতেন, কারণ কি আমাদের এই ওজনের সমানই বল দেওয়া লাগতেছে, সেখানে হয়ে যাবে এমজি ডট ভি। এই যে ক্ষমতা, লিফটের ক্ষমতা কত? এমজিভি। লিফটের ক্ষমতা কি হয়ে যাবে আমাদের? এমজিভি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই যে লিফটের ক্ষমতা হয়ে যাবে এমজিভি। কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা হলো বেসিক্যালি ইনপুট এবং আউটপুট এবং ইনপুটের রেশিও, অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা বা ওয়ার্ক আউটপুট ডিভাইডেড বাই ওয়ার্ক ইনপুট, এদের অনুপাতকে আমরা কি বলি? এদের শতকরা অনুপাতকে কর্ম কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বলি। আবার ক্ষমতার ইনপুট এবং আউটপুট রেশিও, এদেরকেও আমরা কি বলি? এদেরকে আমরা কিন্তু কর্মদক্ষতা বলতে পারি। সো ডাব্লিউ পি আউট বাই পি ইন ইন্টু 100%, ইন্টু কত? 100%। আচ্ছা ভাইয়া ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা কি বলো? ক্ষমতা জুল পার সেকেন্ড। ক্ষমতা কি? জুল পার সেকেন্ড। কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, অথবা আমরা বলি ওয়াট। ওয়াট। আচ্ছা মাত্রা কি হবে? মাত্রা কি হবে? আচ্ছা কাজের একক জুল ডিভাইডেড বাই সেকেন্ড। সো জুলের একক কি ছিল? জুলের মাত্রা কি ছিল? ml স্কয়ার টি ইনভার্স 2, তাই তো? ডিভাইডেড বাই দৈর্ঘ্যের মাত্রা কি ছিল? আরে ভাই সেকেন্ডের মাত্রা কি ছিল? টাইম ছিল, সেখানে হয়ে যাবে ml স্কয়ার টি ইনভার্স 3। ml স্কয়ার টি ইনভার্স 3, এটা হলো ক্ষমতার মাত্রা, ml স্কয়ার টি ইনভার্স 3। আশা করি বুঝতে পারছো। আচ্ছা কর্মদক্ষতার মাত্রা আছে? কর্মদক্ষতার মাত্রা নাই, কারণ কি? এই যে জুল বাই জুল কত? 1, কোনো মাত্রা নেই। ভালো কথা। তক্তা সাজাতে কৃত কাজ, ধরো এই যে এইচ উচ্চতার আমি n সংখ্যক তক্তা কি করতেছি? একটার উপর আরেকটা রাখতেছি। এইচ উচ্চতার n সংখ্যক তক্তা আমি একটার উপর আরেকটা রাখতেছি। সেক্ষেত্রে এই তক্তাগুলি উঠাইতে আমার কৃত কাজ হয়ে যাবে mgh n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। mgh n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। n সংখ্যক তক্তা সাজাতে কৃত কাজ, n সংখ্যক তক্তা একটার উপর আরেকটা উঠাইতে কৃত কাজ, n সংখ্যক তক্তা একটার উপর আরেকটা উঠাইতে কৃত কাজ। আচ্ছা এরপর আরো অনেকভাবে কোশ্চেন করা যায়, যেমন একটা তক্তা আসিল, ধরো এই যে একটা তক্তা আসিল, এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এর ধরো দৈর্ঘ্য দেওয়া আছে এল, প্রস্থ দেওয়া আছে বি, সো এটার ভর হলো এম। এটা ধরো এইভাবে আছে, তাই না? এটার আমি যদি খাড়া করে এইভাবে উল্টাইতে চাই, এক্ষেত্রে আমার কৃত কাজ কত হবে? এক্ষেত্রে এই যে এটার আমি খাড়া করে উল্টাইতে চাই, এক্ষেত্রে আমার কৃত কাজ কত হবে? এক্ষেত্রে আমার কৃত কাজ কত হবে? কৃত কাজ হয়ে যাবে হলো ডাব্লিউ ইকুয়াল টু এমজি এক্স। এমজি এক্স, এক্সটা কি? এক্স হলো ভাই গড় সরণ, এখানে এক্স হয়ে যাবে কি? এক্স হলো আমরা বলি গড় সরণ, এক্স হয়ে যাবে গড় সরণ। এখন কথা হলো গড় সরণ বলতে ভর কেন্দ্রের গড় সরণ, ভর কেন্দ্রের গড় সরণ। আচ্ছা ভর কেন্দ্র কোথায় হয় ভাইয়া? মাঝ বরাবর হয়, তাই তো? তো শুরুতে উচ্চতা কত? শুরুতে উচ্চতা দেখো এখানে বি, এখানে বি বাই 2। আচ্ছা যখন উল্টাইলাম তখন উচ্চতা কত? তখন হইলো উচ্চতা এল বাই 2, এল বাই 2। তাহলে গড় সরণ কত হবে? বি বাই 2 থেকে এল বাই 2 তে যদি যাই, তাহলে এল বাই 2 মাইনাস বি বাই 2 হয়ে যাবে না? অর্থাৎ এমজি এল বাই 2 মাইনাস বি বাই 2। আশা করি বুঝতে পারছো, এগুলি জাস্ট কি? গড় সরণ, গড় সরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট পয়েন্টে চলে যাই, কুয়া খালি কিংবা কুয়া ভরাট করার ম্যাথ। এক্ষেত্রেও আমাদের কৃতকাজ হয়ে যাবে হলো এমজি, এমজি এক্স। এক্স মানে কি? এভারেজ গড় সরণ, ভর কেন্দ্রের গড় সরণ, ভর কেন্দ্রের
গড় সরণ, ঠিক আছে, ভর কেন্দ্রে গড় সরণ। এটা করার সবচেয়ে ইজি ওয়ে কি জানো? x ইকুয়াল টু x লো প্লাস x হাই ডিভাইডেড বাই 2, x লো প্লাস x হাই ডিভাইডেড বাই 2, অর্থাৎ সবচেয়ে উপরে যে ইয়াটা আছে, উপরের স্তরকে কতটুকু উঠতে হবে প্লাস নিচের স্তরকে কতটুকু উঠতে হবে ডিভাইডেড বাই 2। যেমন একটা দেখো, এই কুয়াটা সম্পূর্ণ ভর্তি আছে, এই কুয়াটা কি আছে? সম্পূর্ণ ভর্তি আছে, ঠিক আছে। এই কুয়াটাকে আমি খালি করতে চাইতেছি, তো এই কুয়াটাতে ধরো পানির ভর আছে m, তো এটারে যদি পুরাটা খালি করতে চাই, আমার এই যে সবচেয়ে উপরের স্তরকে x পরিমাণ উঠতে হবে, তাই না? আর সবচেয়ে নিচের স্তরকে কি করতে হবে? এটা ধরো গভীরতা h পরিমাণ উঠতে হবে। সবচেয়ে উপরের স্তরকে তো উঠতেই হবে না, 0 পরিমাণ উঠতে হবে, আর সবচেয়ে নিচের স্তরকে কি করতে হবে? h পরিমাণ উঠতে হবে। এক্ষেত্রে আমার গড় সরণ কত হবে জানো? mg, এখানে গড় সরণ কত হবে? 0 প্লাস h বাই 2, 0 প্লাস h বাই 2, সো mg h বাই 2, mg h বাই 2। এরপর তোমাকে বললো ভাই 2/3 বা 1/3 আমি খালি করতে চাই, কি করতে চাই? 2/3 অথবা 1/3 খালি করতে চাই। এটা হলো পুরাটা ভরা একটা কুয়া, ঠিক আছে, এটারে 2/3 খালি করতে বলছে। এটা হলো h, এটা হলো h পুরার তো উচ্চতা। 2/3 যদি খালি করো তাহলে এটারে 3 ভাগ করো, 3 ভাগ করো। আচ্ছা, এই যে 3 ভাগ করলাম, এটা হলো 1 2, 2/3, অর্থাৎ আমাকে এতটুকু খালি করতে হবে। এই যে উপর থেকে 2/3 আমাকে খালি করতে হবে, তাহলে এটা হয়ে যাবে h বাই 3, এটা হলো h বাই 3। আচ্ছা, পুরাটার ভর যদি m হয় তাহলে 2/3 ভর কত হবে? 2/3 ইন্টু m। তাহলে এই যে আমরা ভর পেয়ে গেছি 2/3 ইন্টু m। আচ্ছা, খালি করার ক্ষেত্রে সবচেয়ে নিচের স্তর কোনটা? সবচেয়ে নিচের স্তর হলো এই যে এটা, তাহলে এই নিচের স্তরকে উঠতে হইতেছে কত? 2h বাই 3 পরিমাণ না? তাহলে আমি বলতে পারি x লো ইজ ইকুয়াল টু 2h বাই 3 পরিমাণ উঠতে হইতেছে। আর সবচেয়ে উঁচার স্তরকে কতটুকু পরিমাণ উঠতে হইতেছে? আরে হাই, উপরের স্তরকে তো 0 পরিমাণ উঠতে হইতেছে, সো এই যে 0 পরিমাণ। সো এখানে আমার আবারও ওয়ার্ক ডান ইকুয়াল টু mg x হলো আমাদের কি? গড় সরণ। তো গড় সরণ কত হয়ে যাবে? এখানে 2/3 ইন্টু m, এটা হলো আমাদের ভর, g ইন্টু গড় সরণ হয়ে যাবে হলো 2h বাই 3 প্লাস 0 বাই কত? 2। আশা করি বুঝতে পারছো। এগুলি হলো সবচেয়ে সহজ জিনিস। এরপর তোমারে বললো অর্ধেক কুয়া আছে, অর্ধেক কুয়া ভরা আছে কত? অর্ধেক কুয়ারে আমি কি করতেছি? পুরাটা খালি করতে চাচ্ছি। সো পুরাটা খালি করতে চাইলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে গড় সরণ কত হবে? এগুলি পারবা? বলো, সবচেয়ে উপরের স্তরকে কতটুকু উঠতে হবে এবার? এই যে এটা হলো উপরের স্তরকে কি h বাই 2 পরিমাণ উঠতে হবে না? তাহলে এটা হলো আমাদের x হাই, উপরের স্তরকে আমার h বাই 2 পরিমাণ উঠতে হবে। আর নিচের স্তর দেখো, নিচের স্তরকে কিন্তু পুরাটা h পরিমাণ উঠতে হবে, তো নিচের স্তরকে উঠতে হবে হলো h পরিমাণ। তাহলে আমার এক্ষেত্রে গড় সরণ হয়ে যাবে হলো তোমার h বাই 2 প্লাস h ডিভাইডেড বাই 2, 3h বাই 2, বেসিক্যালি 3h বাই 4 পরিমাণ। বুঝতে পারছো? এরপর তোমাকে বললো ভাইয়া অর্ধেক কুয়া আছে, অর্ধেক কুয়া ভরা আছে, এটার আমি আবার অর্ধেক খালি করব, সেক্ষেত্রে কি হবে? সো এই যে অর্ধেক কুয়া, অর্থাৎ h বাই 2 পরিমাণ কি আছে? ভর্তি আছে। সো আমি খালি করতে চাইতেছি এটারও অর্ধেক, আমি এটারও অর্ধেককে কি করতে চাচ্ছি? খালি করতে চাচ্ছি। সো এই যে এতটুকু আমি খালি করতে চাইতেছি। সো সেক্ষেত্রে আমাদের এই যে নিচের সবচেয়ে উপরের স্তরকে আমার উঠতে হবে কত? h বাই 2 পরিমাণ। আচ্ছা, আর নিচের স্তরকে, এটা যদি এই অর্ধেক যদি h বাই 2 হয়, এই অর্ধেকের অর্ধেক কত হবে? h বাই 4 হবে না? আচ্ছা, তাইলে আমার এই নিচের স্তরকে উঠতে হইতেছে কত? এই h বাই 2 প্লাস h বাই 4, এই পুরাটা পরিমাণ উঠতে হইতেছে। এই নিচের স্তরকে উঠতে হইতেছে এই যে h বাই 4 উঠতে হইতেছে, আবার h বাই 2 উঠতে হইতেছে। সো h বাই 4 প্লাস h বাই 2, এক্ষেত্রেও গড় কইরা ফেলতে পারবা না? xi প্লাস x লো ডিভাইডেড বাই 2। এরপর আমরা ক্ষমতার একটা ইম্পর্টেন্ট ইউনিট, সেটা হলো হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। থ্যাংক ইউ সো মাচ।